দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক আপনারা জানেন যে এই টু দ্য পয়েন্ট অনুষ্ঠানটিতে আমরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে আমরা সমসাময়িক ইস্যুতে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয়ে কথা বলার জন্য ঠিক করেছি সেটি বুঝতেই পারছেন, সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আমরা আশা করছি আমাদের জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন, বিষয়েও সেই নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের নিরাপত্তা এবং উদ্বেগ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন বিশিষ্ট মানুষকে পেয়েছি। আমি আমার ডান থেকে পরিচয় করিয়ে দিয়ে আসি। রয়েছেন জনাব কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দৈনিক দেশ রূপান্তর। আমার বায়ে আছেন কৃষিবিদ গোলাম মুর্তুজা সেলিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সেল সম্পাদক এনসিপি। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই চ্যানেলের স্টুডিওতে আসার জন্য। আমি আমার ডানে কামাল উদ্দিন সবুজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। নির্বাচনের জন্য নির্বাচনমুখী সব দল বাংলাদেশের এখন যারা রাজনীতি করছেন, কিন্তু তারপর সংখ্যাটাও সঙ্গে সঙ্গে আছে। যে আমাদের জাতীয় নির্বাচনের কথা আমি বলছি, জনাব তারেক রহমান 25 ডিসেম্বর তিনি ফিরছেন, আমরা আশা করছি। এক ধরনের উৎসাহ চরম পর্যায়ে আছে তার ফেরা কেন্দ্র করে। আপনার মূল্যায়ন চাইছি এই যে একই সাথে সংখ্যা এবং সম্ভাবনা নির্বাচনকে ঘিরে। গত বছরের 24-এর 5ই আগস্টের পরে নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাহলে সেটা আমরা জানি যে আমরা সবসময় বলি যে এর আগে 15-16 বছর বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, নির্বাচনের নামে মকারি হয়েছে। তো নতুন এই বাস্তবতায় বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, তারা একটা নির্বাচন চায় যে নির্বাচনটার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবেন, এবং সেই হিসাবে সকল প্রস্তুতিও হচ্ছে সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং রাজনৈতিক দলগুলো যারা এখন মাঠে আছে তাদের সবাই অলমোস্ট নমিনেশন প্রায় সম্পন্ন করে ফেলেছে। তারা কিন্তু নির্বাচনের আপনার প্রস্তুতিও নিচ্ছে সব দিক থেকে, আবার নির্বাচনে প্রচারণার মধ্যেও আছে জানি আমরা। এর মধ্যে দিয়ে আপনি জানেন যে আমরা সবাই জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, আগামী 25শে ডিসেম্বর দেশে ফেরার কথা আছে। এবং সেটাকে ঘিরে উনি যেহেতু দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন, নির্বাসনে ছিলেন, ওনার ফিরে আসাটাকে বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানানোর জন্য দল এবং সাধারণ মানুষও মানে সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আমরা কতগুলি ঘটনা, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যদি আমরা এই মানে গত কয়েকদিনের কয়েকটা ঘটনা দেখতেন, মানে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, ওসমান হাদির হত্যাকাণ্ড, এবং পরে আজকে আবার দেখেন খুলনায় আপনার এনসিপির যে শ্রমিক উইং যেটা, সেটার একজন নেতা, কেন্দ্রীয় নেতাকেও আপনার গুলি করা হয়েছে। তো এই জিনিসগুলি মানুষের মধ্যে নতুন করে মধ্যে দিয়ে কিছুদিন আপনার আইনশৃঙ্খলা রক্ষা, কিন্তু আইনশৃঙ্খলার সিচুয়েশন কিন্তু মাঝে মাঝে তৈরি হচ্ছে, আবার মাঝে মাঝে একটু স্থিমিত থাকতে ভালোও থাকছে, কিন্তু হঠাৎ করে এই দুইটি ঘটনা আবার মানুষকে ভাবিয়ে তুলছে। বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পর আপনি গণমাধ্যমেও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন যে মানুষ কিন্তু এক ধরনের অনিরাপদ মনে করছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। মনে করিয়ে দিতে চাই, এনসিপির একজন নেত্রীর আমরা ডেড বডির উদ্ধার হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, এর আমি মাত্র 2-3টা, এছাড়া আরও কিছু ঘটনা ঘটেছে। তার মনে করেন আপনি মনে করেন কিছু এখন বিএনপি নেতাকে হত্যার শিকার হয়েছে। একজন বিএনপি নেতার বাড়িতে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং ওখানে তার 5 বছরের শিশু মৃত্যুবরণ করেছে। দীপু দাসের কথা আমরা এক্স্যাক্টলি। আরও ঘটনা আছে এর মধ্যে, আপনার কুষ্টিয়াতে নির্বাচন অফিসে হামলা চালানো হয়েছে। এগুলো আমি সবগুলোকে রিলেট করতে চাই। এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের যে একটা পরিবেশ লাগবে সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, তার পথে বাধা বলে মনে করি। ডেইলি স্টারে অগ্নিসংযোগ, হামলা, লুটপাট। তারপরে প্রথম আলো ডেইলি স্টারে সেখানে মানে আক্রান্ত হয়েছে। সেখানে আমরা কালকে একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম সম্পাদক হিসেবে, আপনি জানেন, ওখানে গণমাধ্যমে আয়োজন, সেখানে সম্পাদক মণ্ডলী আমরা সবাই বক্তব্য রেখেছি। কথাটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো, এগুলো সবগুলি কিন্তু শঙ্কার জায়গাটাকে আরও মানে বাড়িয়ে দিচ্ছে। কারণ তাহলে এই ধরনের অবস্থা যদি চলতে থাকে, আল্লাহ না করুক, মনে করেন যেটা যদি আরও বেড়ে যায়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন বা একটা মানে নিরপেক্ষ নির্বাচন, এবং যেই নির্বাচন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আগামীর যে নির্বাচন সেটা হবে ঐতিহাসিক শ্রেষ্ঠ নির্বাচন। এবং উৎসব মুখর। তাহলে এটা কীভাবে সম্ভব হবে? সেই জন্য সংঘাত জায়গাটা তৈরি হয়েছে। কে করছে না সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী নিশ্চয়ই খতিয়ে দেখবেন, অনুসন্ধান করবেন, কিন্তু কথা হচ্ছে ঘটনাগুলি তো ঘটছে। তো এখন এই কারণেই শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে এবং আমরা নিজেরও তো শঙ্কিত, কারণ গণমাধ্যম কর্মী হিসাবে আমরা তো নিরাপত্তা চাই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা চাই। আজকেও একটি আলোচনা ছিল, প্রতিবাদ আপনি সোনারগাঁ হোটেলে গণমাধ্যম কর্মীদের আয়োজনে, এবং সেখানে সম্পাদক মণ্ডলীরা ছিলেন, সুশীল সমাজ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন। আমি আপনার কাছে আবার আসছি, আমাদের সহ আলোচক কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম, তরুণ রাজনীতিক। আপনি শুনছেন যে আমরা কথা বলছি নির্বাচনের যে একটা উৎসব সম্ভাবনা, একই সাথে শঙ্কা নিয়ে, এবং এই যে জনাব ওসমান হাদির মৃত্যু, তারপর এনসিপি আপনার দলের আরেকজন নেত্রী, তার ডেড বডি উদ্ধার করেছে পুলিশ, আজকে খুলনাতে আবার গুলির ঘটনা, এই যে ঘটনাক্রমগুলো, নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কার উদ্রেক আপনাদের দলের বা আপনার মনে আসছে কিনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর সময়ে আমরা দেখতে পেলাম আমার এক সময়ের সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র নির্বাচনকালীন প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে উনি শহীদ মৃত্যুবরণ করেছেন। সৃষ্টিকর্তার কাছে তার শহীদ মৃত্যু কামনা করছি। ঘটনা পরস্পরাই তো আমাদের এনসিপির এক নেত্রীর কথা বললেন। আজকেও আমরা দেখতে পেলাম যে খুলনাতে আমাদের জাতীয় শ্রমিক শক্তির এক কেন্দ্রীয় সংগঠককে গুলিবিদ্ধ করা হয়েছে দুর্বৃত্তদের মাধ্যমে। নিঃসন্দেহে যে ইন্টারিম সরকারের যে নিরাপত্তার বিষয়টা আছে, নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেই মারাত্মক রকম শঙ্কিত করছে। আমরা যারা নির্বাচনমুখী হয়েছি বা বিদ্যমান রাজনৈতিক দলসমূহ যারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচারণায় ব্যস্ত রয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে যতটা নিরাপদ হওয়ার কথা ছিল, যেভাবে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে, ঐতিহাসিক নির্বাচনের আলোকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু আমরা ঐতিহাসিকভাবে লক্ষ্য করতে পারছি না। নিঃসন্দেহে ক্ষেত্রে ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী আমরা দুর্বলতা আমাদের জায়গা থেকে মনে হচ্ছে। আমরা আশাবাদী, যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে, হাতে আর বেশি তাদের পদত্যাগের জন্য আলটিমেটামও ঘোষণা করেছিল। হ্যাঁ, নিঃসন্দেহে। যেহেতু দেখেন যে তফসিল ঘোষণা হওয়ার পরে এরকম একজন প্রার্থী যখন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, সেইটাকে যখন প্রায় 9 দিনের মতো হতে চললো বা আরও বেশি হতে পারে, এই সময়টা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কোনো পর্যন্ত একটা ক্লু পেলাম না যে এই নির্বাচন আর কি এই আক্রমণে, এই খুনের সাথে কারা সম্পৃক্ত রয়েছে, তারা আদৌ দেশে আছেন কিনা করতে পারলো না। এখানে কারা দেশি আক্রমণ করছে না বহিঃশক্তি আক্রমণ করেছে। অথচ আমরা 5 আগস্টের পূর্বে কি দেখেছি যে বিরোধী দলীয় নেতারা কোথায় মিছিল করলো, কোথায় রাত্রি যাপন করলো, কি কথা বললো, এটা মিনিট যা লাগে না এই সমস্ত সময় উদ্ঘাটন করতে পেরেছে। কিন্তু এরকম একটা জুলাই আন্দোলনের অগ্রসৈনিককে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে তার জীবন কেড়ে নেওয়া হলো, এরকম এত সময় অতিবাহিত হলো, কিন্তু আমরা রাষ্ট্রীয় বাহিনীর, আমাকে যদি এক কথায় বলতে, এক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীর টোটালি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের যে দায়িত্ব ছিল এদেশের রাষ্ট্রের যারা আমরা বসবাস করছি এদের নিরাপত্তা নিশ্চিত করা, সেক্ষেত্রে তারা, আমার কাছে মনে হচ্ছে অতীতে যেরকম তারা সক্রিয় ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে তারা বিপ্লবীদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার সেক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তো আমাদের মনে হয় যে এগুলা, আবার এই জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু পতিত ফ্যাসিস্ট যারা রয়েছে পলায়নকারী, তারাও চাচ্ছে না নির্বাচনটা হোক, এ জায়গা থেকে তাদেরও কিছু ইনফ্লুয়েন্স থাকতে পারে। আমরা আশাবাদী এই সমস্ত বিষয়গুলো দুর্বলতা কাটিয়ে উঠে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। না, নিশ্চয়ই এটা আমাদের বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষেরই চাওয়া। এটা জনাব কামাল উদ্দিন সবুজ, আপনি আমাদের সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন। এটা তো ঠিক যে আমরা তো আসলে সংবাদকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন আমলে কম বেশি আক্রান্ত কিন্তু হয়েছে, আমরা কিন্তু কখনোই আক্রান্ত হইনি বিষয়টা তারা। বিশেষ করে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে ডেইলি স্টার প্রথমত, আমরা তো এটা নিন্দা জানাই এবং আমরা সম্পাদকরা সাংবাদিকদের বিভিন্ন যে প্রফেশনাল বডিজগুলি আছে, সাংবাদিক সংগঠনগুলি আছে, সেখান থেকেও তারা এটা নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে, আপনি দেখেছেন। এবং আজ ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা বক্তব্য আপনি দেখেছেন কালকে, যেটা ইউ রাষ্ট্রদূত মিলার একটা বক্তব্য দিয়েছেন যেটা স্বাধীন সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতার উপর হুমকি এবং বাংলাদেশ একটা
মানে কি বলে গণতন্ত্রের জন্য এটা একটা অশনি সংকেত বা এই ধরনের একটা কথা বলেছেন। তো বিষয়টা হচ্ছে যে সংবাদকর্মীরা তো নিরাপত্তা, বাংলাদেশের প্রত্যেক মানুষই তো নিরাপত্তা চায়, এটা তো স্বাভাবিক। কিন্তু কর্মীরা তো সবসময় বিভিন্ন সময় তারা আপনার নিরাপদহীন হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে তো আমরা যে আমাদের পেশাদারিত্বের যে জায়গাটা, পেশাগত যে কাজগুলি করার জন্য যে ন্যূনতম যে নিরাপত্তাটা, সেটা তো রাষ্ট্রকে ডেফিনেটলি নিশ্চিত করা উচিত। এটা তো মনে করেন আমরা তো আর মানে গানম্যান নিয়ে চলি না, আমরা তো সাধারণভাবে চলাফেরা করি আমাদের সংবাদকর্মীরা। তো কাজেই আমরা যদি অনিরাপদ হয়ে যাই তাহলে সেখানে তো আমরা তো সংবাদকর্মী ছাড়া আমরা তো এদেশের নাগরিকও, তাহলে এই দুই দিক থেকে তো আমরা আপনার হচ্ছে মানে শঙ্কিত হওয়ার কারণ হচ্ছে। তো কাজেই এগুলো সরকারে যারা আছেন তাদের দায়িত্ব। এটা তো এখন শুধু সংবাদকর্মীরা না, তো আমি একটুকে বলার চেষ্টা করলাম যে সবাই তো আতঙ্কিত হয়ে পড়ছে। তো মানুষের মধ্যে যদি এই ধরনের আতঙ্ক তৈরি হয় তাহলে তো আপনার মানুষ স্বাভাবিক কার্যক্রমই পরিচালনা করতে পারবে না, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হবে। এবং সরকার কেন পারছে না, কেন ব্যর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনি দেখেন সরকারের গোয়েন্দা সংস্থাগুলি আছে, একটা সরকারের নানা ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, তারা কেন পাচ্ছে না বা কেন এগুলোকে মানে ঠেকাতে পারছে না বা আগাম জানে না কেন, এটা তো আমার কাছে সন্দেহ তৈরি করছে আমার না অনেকের। তাহলে কি বিষয়টা এরকম যে শস্যের ভিতরে ভূত আছে, মানে সরকারের মধ্যে শস্যের ভিতরে ভূত আছে, তাহলে কি সরকারের ভিতরে কেউ এসব স্যাবোটেজ বলি এগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্ক আছে কিনা, সেটাও তো একটা ভাববার বিষয় আছে বলে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আমি তরুণ রাজনীতিবিদ গোলাম মুর্তুজা সেলিম, সর্ষের মধ্যে ভূত আছে এই বিষয়ে জনক সবুজের মতো অনেকের মধ্যে এই শঙ্কাটা ইদানিংকালে কাজ করছে। না হলে আপনিও প্রশ্ন তুলেছেন, সরকারের এত এজেন্সি তারা আগাম এত খবর বের করে ফেলেন, নাগরিকদের অতি গোপনীয় খবরও তাদের কাছে থাকে, তাহলে এই বিষয়গুলো কেন আমরা আগাম জানতে পারছি না? গানম্যানের কথা এসছে, যে আমরা দেখেছি যে আপনার দলেরই তরুণ কয়েকজন রাজনীতিবিদ, তাদের জন্য গানম্যান সরকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তার বিষয়টা আপনিও তো একজন সেই দলেরই প্রতিনিধি, মানে আপনাদের বিষয়টা কি এরকম যে নিরাপত্তা বেছে বেছে অনিরাপদ বা বেছে বেছে নিরাপদ, বিষয়টা তো তা না। যে শুধু আমার দলের গুটি কয়েক নেতৃবৃন্দকে দেওয়া হয়েছে বিষয়টা এমন না। আমরা সংবাদ মাধ্যমের আলোকে যা তথ্য পেয়েছি, এই যে ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ আছেন এখানে, বিএনপির নমিনি রয়েছেন, জামাত ইসলামের আমির রয়েছেন, তো যারাই চেয়েছে তাদেরকে দেওয়া। আমি মিন করেছি যে ধরেন যে সবার জন্য, নাগরিকদের সবার তো নিঃসন্দেহে আমরা এরকম যে সিচুয়েশন এখন পার করছি, এরকম অস্থিরতা মুহূর্ত আমরা এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। নিঃসন্দেহে যে নির্বাচনের পুরো মুহূর্তে যখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, তখন এই যে এক প্রকার জুজুর ভয় দেখানো হচ্ছে যে আদৌ নির্বাচন হবে কি হবে না, বা যারা আপনার নির্বাচনী প্রচারণায় রয়েছেন আপনাদের জন্য নিরাপত্তা বেষ্টনীর দরকার। অতীতে কখনো এরকমটা হয়েছে কিনা আমার মনে পড়ে না, তবে আমার এই স্বল্প বয়সে মনে হয় যে একটা কুচক্রি মহল, শস্যের ভিতরে যারা যে কথাটি বলছিলেন, ঠিক আমাকে সেম কথা বলতে হয় যে একটা গোষ্ঠী রয়েছে যারা চাচ্ছে না এদেশে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আয়োজন চলছে, এই নির্বাচনটা বানচাল করার উদ্দেশ্যে মূলত এই জাতীয় দুর্বৃত্তায়নের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে আক্রমণ হয়েছে, এটা নিঃসন্দেহে জঘন্য কাজ হয়েছে, খারাপ কাজ, নিন্দনীয় কাজ, এটাকে আমরা সমর্থন করি না। এনসিপি শীর্ষ নেতারা গিয়েছিলেন, আমাদের এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ গিয়েছিল। আপনারা দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার বিল্ডিংয়ে হামলার অতি দ্রুত সময়ে কিন্তু হামলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের যে ইন্টেলিজেন্স ফোর্স রয়েছে তাদেরকে অতি দ্রুত সময় আইডেন্টিফাই করতে পারলো। তাদের কি পরিমাণ সক্রিয়তা বা আদৌ যে তারা যে কোনো আক্রমণকে খুব সহজে আক্রমণকারীকে বা দুর্বৃত্তকে ক্যাচ করতে পারে। শুধু আমরা দেখতে পাই যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যায় বা রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য বিদেশি প্রভুদের আধিপত্যবাদের বিরোধে যারা কাজ করে, এরা যখন আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই সমস্ত বাহিনীর নীরবতা বা তাদের যেই প্রচ্ছন্ন ক্ষমতা থাকে আক্রান্তকারীকে ধরার ক্ষেত্রে বা যারা আক্রমণকারী রয়েছে তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদের আমরা প্রচ্ছন্ন নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। আমার একটি প্রশ্ন আপনার জন্য, আমরা সবাই অদৃশ্য শত্রুর কথা বলছি, অদৃশ্য একটি গোষ্ঠী। আসলে আমরা তো বাংলাদেশের মানুষ, সবাই নির্বাচন চাই, তাহলে একটি গোষ্ঠী কারা? মানে আমি যদি এইভাবে বলি, বিএনপি এই মুহূর্তে বড় দল, জামাত, এনসিপি, সবাই আপনারা নির্বাচন চাইছেন, তাহলে নির্বাচন চাইছেন না কারা?
আসলে দেখেন, এক্সিস্টিং যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, বিএনপি সহ সমমনা তাদের যে জোট রয়েছে, জামাত সহ তাদের যে জোট রয়েছে, বা এনসিপির যে জোটে অন্তর্ভুক্ত রয়েছে, বিদ্যমান অধিকাংশ রাজনৈতিক দলই চাচ্ছে যে নির্বাচনটা যথাসময়ে হয়ে যাক। কিন্তু আমাদের আর কি দৃষ্টিতে এটাই প্রতীয়মান হচ্ছে, যারা চাচ্ছে না যে অতীতে যেরকম রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, এরকম যারা চাচ্ছে না যে মূলত এদেশের জনমানুষের জন আকাঙ্ক্ষা নতুন নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হোক এবং একটা সুষ্ঠু অবাধ সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব হাতে দেশ পরিচালনা গ্রহণ করুক, যারাই চাচ্ছে না এই দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা, যারাই চাচ্ছে না, এটা তাদেরই কাজ। ওকে, আপনার দল এনসিপি নির্বাচনের জন্য আপনাদের তো আমার যদি ভুল না হয় 120-25টা সিটে প্রার্থী প্রতিদ্বন্দ্বী যারা করবেন প্রতিদ্বন্দ্বিতা এটা চূড়ান্ত করেছেন। এই যে সময় আছে আপনাদের প্রস্তুতি মানে কীরকম? 300 আসনে আপনারা নিশ্চয়ই প্রার্থী দিবেন বা কি ভাবছেন? আমরা তো জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরুর পর থেকে আমাদের আহ্বায়ক মহোদয় নির্বাচনের বিষয়ে যখনই কথা হয়েছে, যখন উনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি একাধিকবার কিন্তু এটি স্পষ্ট করেছেন যে আমরা 300 আসনেই এককভাবে নির্বাচন করতে চাই। যেহেতু ইতিমধ্যে আমাদের 125 আসনে প্রার্থী দেওয়া হয়েছে, বাকি আসনে আজকের মধ্যেই প্রার্থীতা দেওয়ার একটা কথা রয়েছে। আমরা যে গণতান্ত্রিক জোটের কথা বলা হচ্ছে, এই জোটের অধীনে যারাই রয়েছে, এই 3 দল মিলেই মূলত আমরা আগামী দিনে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেখানে আমরা 300 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো জোট বা আসন সমঝোতার দিকে আমরা এগোচ্ছি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের তরুণরা যেভাবে 24-এর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এদেশ থেকে অপশাসন, দুর্নীতি রোধকল্পে এই জাতীয় যারা নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত রয়েছে বা যা তরুণরা রয়েছে, যারা চায় এদেশ থেকে সকল প্রকার অন্যায় জুলুম অবিচার দূর করা হোক, তারা চাচ্ছে যে নতুন নেতৃত্ব, এই তরুণ নেতৃত্বের মাধ্যমে এ সমস্ত যে রাজনীতি রয়েছে, অপনীতি রয়েছে দূরীভূত করা সম্ভব। যখন এই তরুণ নেতৃত্ব আমরা যারাই নমিনি রয়েছে, আমরা এলাকায় যাচ্ছি, কাজ করছি এবং প্রান্তিক অঞ্চলের লোকজন প্রচুর পরিমাণে আমাদেরকে সমর্থন জ্ঞাপন করছে, তাদের কাছে ডেকে নিচ্ছে। তো আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমরা নির্বাচনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারব। আপনি কি কন্টেস্ট করছেন কোথাও? হ্যাঁ, আমি ঘোষিত 125 জনের অন্যতম একজন। আপনার নির্বাচনী এলাকা আমরা যদি জানতে চাই, যদি বলা হয়ে থাকে যে বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত অঞ্চল হচ্ছে রংপুর বিভাগ, আবার রংপুর বিভাগের সবচেয়ে বেশি অবহেলিত অঞ্চল হচ্ছে ঠাকুরগাঁও। আমি সেই জেলার ঠাকুরগাঁও 3 আসনের এনসিপি কর্তৃক নমিনি। তো যেহেতু আমার উপজেলা আসনের 2 উপজেলা সীমান্তবর্তী এরিয়া, এখানে প্রচুর মাদকের বিচরণ রয়েছে, এখানকার শিক্ষা ব্যবস্থা একদম নাজুক, যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে বলা চলে। আর আমার এখানকার অধিকাংশ লোকজন এই পেশা হচ্ছে কৃষি, প্রচুর পরিমাণে কৃষি ফলসমূহ উৎপাদন করা হয়ে থাকে। তো এই অঞ্চলের মানুষজন স্বাধীন পরবর্তী সময়ে যারা এই অঞ্চলের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, কি অঞ্চলের মানুষজনের ভাগ্য উন্নয়নে কাজ করে নাই, প্রত্যেকে পরিবারতন্ত্র কায়েম করেছে বা গোষ্ঠীতন্ত্র কায়েম করে সম্পদশালী হয়েছে। আপনার প্রতিদ্বন্দ্বী কারা এবার? এখানে আমার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির একজন প্রার্থী রয়েছেন, 18 দামি নির্বাচন, উনি একজন নির্বাচিত সাংসদ ছিলেন, আর একজন জামাতের প্রার্থী রয়েছেন, উনি ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান ছিলেন উপজেলা পরিষদের। তো এনাদের সাথে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক লোকজন আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং তারা চাচ্ছে যে বিপ্লবের মাধ্যমে যে নতুন ইন্টারিম হয়েছে, এটা যেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশার আলোকে কাজ করতে পারে না, এই তরুণরাই দ্বারাই সম্ভব এবং তরুণদের প্রতিনিধিত্ব হিসেবে আমি সেই জায়গায় তাদের সাথে কাজ করছি। আপনার কাছে আবারও আসবো জনাব কামাল উদ্দিন সবুজ। আমরা নির্বাচন নিয়ে কথা বলছি। প্রেস ক্লাবের আপনি নেতৃত্বে ছিলেন, প্রেস ক্লাবের নির্বাচন বিষয়ে মানুষের আগ্রহ আছে। এই বিষয়ে যদি আপনি বলেন যে আমরা ভোটাররাও অপেক্ষা করছিলাম যে একটি উৎসব মুখর নির্বাচন, আবার আমরা অংশগ্রহণ করব, সবাই ভোট দিব, নির্বাচনটি স্থগিত হলো, এটার আবার কি এই নির্বাচন প্রক্রিয়াটা সচল হবে বা কি ভাবছেন, কিভাবে আমাদের মানে আমরা নিজেদের দায়বদ্ধতার কথাও যদি একটু বলতে চাই? হ্যাঁ, ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তো সবাই গণতন্ত্রের কথা বলি, আমি নিজেও গণতন্ত্রের পক্ষের একজন গণমাধ্যম কর্মী বা নাগরিক যাই বলেন। তো সেখানে আমি জাতীয় প্রেস ক্লাবের আমি এর আগেও নেতৃত্ব দিয়েছি, সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম বিভিন্ন পদে। এবার আমি 31 ডিসেম্বর যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে আমি একটা প্যানেল দিয়েছি, আমার নেতৃত্বে একটা প্যানেলও ছিল এবং সেভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছিলাম। তো হঠাৎ করে এখন যারা
কমিটিতে আছেন তারা এবং নির্বাচন কমিশন সবাই মিলে এটাকে আবার রোজার পরে মানে জাতীয় নির্বাচনের পরে রোজার পরে নিয়ে গেছেন। রোজার পরে হলো তো জাতীয় নির্বাচনের পরে চলে যায়। কিন্তু এতে আসলে প্রেস ক্লাবের যারা সদস্য মানে আমি সাংবাদিকদের কথা বলছি, সাংবাদিকরা তো আসলে আমি জানি যে এটাতে অখুশি হয়েছে এবং তারা নির্বাচন চায়। এবং আপনি জানেন যে এই নির্বাচনটা কিন্তু এই 31 তারিখে হওয়ার কথা না, গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা তারিখ। হ্যাঁ, কাজে 1 বছর চলে গেছে, কিন্তু মানে এই 1 বছর চলে গেছে, কমিটি চলে গেছে। এবার এখন দ্বিতীয় মানে মেয়াদে মানে দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। এটা আপনি জানেন যে প্রেস ক্লাবের টেনিউরটা হচ্ছে 2 ইয়ার টার্ম। হ্যাঁ, 2 ইয়ার টার্ম। তো 2 ইয়ারের মধ্যে 1 বছর চলে গেছে, আর 1 বছর আছে। সেই হিসাবে 31 ডিসেম্বর হলে আর 1 বছর। কিন্তু এই যে নির্বাচনটা হলো না, আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমরা নিজেরাই তো গণতন্ত্রের প্র্যাকটিস করছি না। এই জন্য আমরা আমাদের তাহলে সেই জন্য আমরাও তো খুব ভালো কাজ করছি তা তো না। সেটা আমি হই, আপনি হন, যেই হোক, আমার কথাটা হচ্ছে যে আত্মসমালোচনা তো করতে হবে। তো আমরা তো নির্বাচন চাই, যেই নির্বাচিত হোক। তো নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত কমিটি হলে আমি তো মনে করি তাই হওয়া উচিত। এবং সেই জন্য আমি প্যানেল দিয়েছিলাম। আমি মনে করি এখন আবার যে 2 মাস পিছিয়ে গেল, আমরা চাইব যে এই আর যাতে না পিছায়, অন্তত এই সময়ের মধ্যে হলেও আমরা তো জিনিসটা প্রক্রিয়াটা শুরু করতে হবে। এভাবে যদি নির্বাচন পিছিয়ে আপনি আরেকটা টার্ম পুরোটা যদি নিয়ে নেন, তাহলে কী দাঁড়ালো? আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে, একজন একজন সদস্য হিসাবে আপনি বলেন তো, আপনি কি এটা পছন্দ হয়েছে? আমাকে অনেকে ফোন করেছে, অনেক দেখা বললো যে এটা তো আমরা পছন্দ করি না। আমি না, পছন্দ না করারই কথা। নির্বাচনটা না হওয়া পছন্দ না করারই কথা। সেই জায়গার মধ্যে আমি আপনাদের সঙ্গে আছি। তো কথাটা হচ্ছে যে আমি মনে করি আমরা সাংবাদিকতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা বক্তৃতা দেই, বক্তব্য দিই, টক শোতে কথা বলি, কিন্তু আমরা আমাদের নিজেদের অর্গানাইজেশনটাই তো ঠিকমতো চালু করে রাখতে পারি না। তাহলে এই প্রশ্ন যদি আমাকে জিজ্ঞেস করছেন, সেই প্রশ্ন তো আমি কিছুটা ব্যক্তিগতভাবে বলেন বা আমি তো কিছুটা এম্বারাসড ফিল করছি। নিঃসন্দেহে এম্বারাস ফিল করছি যে হয়তো আপনি বলতে পারেন যে আমার দায় হতো নাই ব্যক্তিগতভাবে, কিন্তু দায় না থাকুক, কিন্তু আমি একজন কমিউনিটি লিডার হিসাবে সেই দায় যদি আপনার আমাকে অনেক গ্রেটার ক্যানভাসে দিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আরেকটি প্যানেলের একজন সদস্য যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করেছিলেন, তিনি বলেছেন যে সবাই মিলে ঝুলে নির্বাচনটা স্থগিত করার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। এটা নিঃসন্দেহে ভালো একটা রেফারেন্স না। আমি মনে করি নির্বাচনটা হওয়া উচিত। এবং প্রেস ক্লাব মানে আমার কথাটা হচ্ছে এমন কিছু ঘটনা বাংলাদেশে ঘটেনি, কতগুলি ক্লজ আছে মনে করেন এখন কারণে সেরকম একটা সিচুয়েশন তৈরি হয় না যে প্রেস ক্লাবের নির্বাচনকে বন্ধ করে দিতে হবে। একদম আপনার সঙ্গে এগ্রি করি। আমরা শেষ করব, জনাব মুর্তজা সেলিম, আপনি যদি আর কিছু অ্যাড করতে চান খুব সংক্ষেপে। আসলে দেখেন যে ল্যাটিন আমেরিকার বিখ্যাত নেতা সাইমন বলিভার বলে গিয়েছেন যে বিপ্লব তার বিপ্লবীদেরকেই খেয়ে ফেলে। তো অতি সাম্প্রতিক সময়ে আমরা যে নিরাপদহীনতার কথা বলছি, রাষ্ট্রের প্রদত্ত যে আমাদেরকে নিরাপদ দেওয়ার কথা, নিশ্চিত করার কথা, সেটাই কিন্তু তার ঐতিহাসিক কথায় কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে। তো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে প্রত্যাশার পারদের পূরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যে বিশেষ সহকারী রয়েছেন, এনারা কেউ কোনো কাজ দৃশ্যমান কোনো আমরা কাজ পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশান্বিত করবে যে আমরা তরুণরা যেই নব উদ্যমে গত জুলাই যে বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, তো আমাদের জায়গা থেকে মনে হয় যে এই জায়গায় নতুন যোগ্য ব্যক্তি আসুর প্রয়োজন এবং সুষ্ঠু একদম ফেয়ার ও ক্রেডিবল ইলেকশনের স্বার্থে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হোক আমরা চাই। এবং চাই যে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এই নির্বাচনে এই দেশের মানুষজন তাদের কণ্ঠস্বর হিসেবে তাদেরকেই বেছে নেবে, যারা তাদের হয়ে কথা বলতে পারবে এবং এদেশ থেকে সকল প্রকার অপশাসন দূর করার সক্ষমতা রাখে। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা সেলিম, জনাব কামাল উদ্দিন সবুজ, আপনাদের দুজনকেই। দর্শক, আমার একজন আলোচক কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম যে কথাটি বলেছেন অতটা নৈরাশ্যবাদী আমিও হতে চাই না যে বিপ্লব তার বিপ্লবীদের খেয়ে ফেলবে। আমরা আশাবাদী হতে চাই, আমরা ভরসা রাখতে চাই তরুণ সমাজের ওপর, তরুণ নেতৃত্বের ওপর। তরুণরা প্রাজ্ঞদের দেখানো পথে সুন্দর বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যাবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। ইউসিবি টু দ্য পয়েন্ট। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।